এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রাজ্যের, সেই উপলক্ষে তোমাদের অলরেডি আমি কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের ওপর পার্ট 1টা দিয়েছিলাম। 30টা এমসিকিউ ছিল। সেই 30টা এমসিকিউ তোমরা দেখে কমেন্ট সেকশানে অনেকেই জানিয়েছো যে স্যার পার্ট 2 সেকশনটা অবশ্যই আনুন। তো তোমাদের রিকোয়েস্ট রাখতেই আমরা আজকে এনেছি কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের ওপর পার্ট 2 সেকশন। ঠিক আছে, এবার তোমাদের যদি সিলেবাসটা আমি দেখাই না, তো তোমাদের সিলেবাস যদি দেখাই, দেখো গ্রুপ সি তোমাদের যে তোমার গ্রুপ সি পরীক্ষার সিলেবাসে দেখো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এই যে পোর্শনটা রয়েছে এখান থেকে কোশ্চেন আসবে, কিন্তু গ্রুপ ডির সিলেবাসে যদিও এটা নেই। তবে তারা গ্রুপ সিকে টার্গেট করছো, পাখির চোখ ভেবে পরীক্ষা দেবে, তাদের জন্য কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এই পোর্শনটা অবশ্যই পড়বে, আর যারা গ্রুপ ডি তারাও অবশ্যই, যারা পরীক্ষা দেবে তারাও অবশ্যই ভিডিওটা দেখতে পারো, তোমাদের জেনারেল নলেজ অবশ্যই বাড়বে। ক্লিয়ার? চলো আর বেশি কথা না বলে আমরা আজকে পার্ট 2 শুরু করব কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের ওপর। ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বেশি কথা না বলে আমরা চলে যাই আজকের প্রথম কোশ্চেনে। তো প্রথম কোশ্চেন দেখো, আজকের প্রথম কোশ্চেন কি আছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে? প্রথম কোশ্চেন যেটা আছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য সাথী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা কি? 4টি অপশন এখানে দেওয়া আছে। কৃষকদের বীজ সরবরাহ করা, পড়ুয়াদের সাইকেল প্রদান করা, ভর্তুকি মূল্যে বা বিনামূল্যে রেশন প্রদান এই বিষয়টা, আর চিকিৎসা প্রদান। তো 4টি অপশানের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের এখানে প্রকল্প নিয়ে কোশ্চেনটা দেওয়া আছে। তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার যে সরকারের নানান রকম যে প্রকল্প প্রজেক্টগুলো, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে কিসের সঙ্গে যুক্ত, আর 2 নম্বর বিষয় কবে লঞ্চ হয়েছিল। এই দুটো মনে রাখতে হবে, কারণ কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। দেখো খাদ্য সাথী প্রকল্প, যে প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের, সেটা হচ্ছে 2016 প্রকল্প। প্রথম কথা 2016 প্রকল্প, খাদ্য সাথী প্রকল্প। এবার 4টি অপশনের মধ্যে উত্তর কি হবে? তো খাদ্য সাথী মানে বুঝতে পারছো খাদ্যের সঙ্গে রিলেটেড, ফুডের সঙ্গে রিলেটেড, ফুড ফর অল তার সাথে রিলেটেড, সবাই যেন খাবার পায় সেই বিষয়টা। তো এখানে দেখো ভর্তুকি মূল্যে বা বিনামূল্যে রেশন প্রদান। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গ সরকারের এটা খুব জনপ্রিয় একটি প্রকল্প, সবাই প্রায় 90% মানুষ এই প্রকল্পের আওতায় পড়েন এবং এর সুবিধা নিয়ে থাকেন, তাই না? ফুড ফর অল এই প্রকল্পের আওতায় আসে। তাহলে অপশান কি আছে? অপশান হচ্ছে ভর্তুকি মূল্যে বা বিনামূল্যে রেশন থেকে যে আমরা চাল বা গম বা আটা এই যে জিনিসগুলো পেয়ে থাকি, তো সেইটাই হচ্ছে খাদ্য সাথী প্রকল্প। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো বাকি যদি পড়ুয়াদের সাইকেল প্রদান, খুব জনপ্রিয়, তোমরা জানো সবুজ সাথী প্রকল্প, পড়ুয়াদের সাইকেল প্রদান এই বিষয়টা জানো। তো আমরা যদি একটু ছবিতে চলে যাই, দেখো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের যে লোগোটা আছে, লোগোটা দেখে নাও, খাদ্য সাথী আমার রেশন। তোমরা এই ছবির মাধ্যমে নিজেদের ভিজুয়ালাইজ করো। তোমাদের অলরেডি আমি আগের ভিডিওতে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, কেন না তোমরা যাতে সহজে কানেক্ট করতে পারো বিষয়টা। ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন যদি দেখি, এটা ভারতের জাতীয় আয়ের মানে ন্যাশনাল ইনকাম পরিমাপ বা গণনা করে কোন সংস্থা? তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের ন্যাশনাল ইনকাম কোন সংস্থা তোমার পরিমাপ করে বা কোন সংস্থা গণনা করে? 4টি অপশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নীতি আয়োগ, অর্থমন্ত্রক, নাকি এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ক্লিয়ার? তো রিজার্ভ ব্যাংকের কাজ কি আগের ভিডিওতে অলরেডি বলেছি, এখানে একটু বলে দেবো। নীতি আয়োগের কাজ কি, অর্থমন্ত্রকের কাজ কি, এবং এনএসও এই সংস্থাটার কাজ কি। তো আমি যদি উত্তরে দেখি, তাহলে উত্তরটা কি হবে একটু দেখে নাও। উত্তর হবে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এনএসও। ক্লিয়ার? আচ্ছা, এই যে এনএসও এই যে সংস্থাটা না, এই সংস্থাটা কিভাবে হয়েছে না, সিএসও আর এনএসএসও এই দুটো সংস্থাকে একসঙ্গে কম্বাইন্ড করে হয়েছে এনএসও। সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ফুল ফর্ম সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, আর এনএসএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল অর্গানাইজেশন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, ভুল বললাম, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এই দুটো সংস্থা একসঙ্গে কম্বাইন করে হয়েছে এনএসও, যাদের কাজ কি না, যাদের কাজ হচ্ছে ভারতের যে জাতীয় আয় ন্যাশনাল ইনকাম সেটাকে পরিমাপ করা। ক্লিয়ার? তো উত্তর তো হয়ে গেল এনএসও। এবার দেখো অর্থমন্ত্রকের সামগ্রিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থমন্ত্রকের কাজ আছে। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন যে টাকার নোট ছাপানো, বাকি মনিটারি পলিসিকে তোমার কন্ট্রোল করা, সেই বিষয়টা মনিটারিকে রেগুলেট করা, সেইটা কাজ। ওকে। আর নীতি আয়োগ অলরেডি আমি আগেই বলেছি 2015 সালের নীতি আয়োগ প্ল্যানিং কমিশনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছিল নীতি আয়োগ। সব কটা আমি ডিসকাস করে দিয়েছি, আগের ভিডিওতে দেখবে কোনো অপশানের সঙ্গে তোমরা তার কোরিলেট করতে পারবে। চলো আমরা একটু চলে আসি নেক্সট অপশানে। দেখো এনএসও ইন্ডিয়া, তার একটা দেখো ডেটা ফর ডেভেলপমেন্ট, তার একটা লোগো দেখে নাও একটু, এই লোগোটা তোমাদের মনে রাখার চেষ্টা করবে তোমরা। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসার আগে একটু বলে দিই যে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে সামনে রেখে আমরা 15টা প্র্যাকটিস সেট বানিয়েছিলাম। তোমরা অনেকেই এই প্র্যাকটিস সেট নিয়েছো,
তোমরা যদি কেউ নিতে চাও প্র্যাকটিস সেট বা পিডিএফ নিতে চাও এর, তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটা সামান্য কাজ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে এবং জানাবে যে স্যার এই প্র্যাকটিস সেটটা আমি নিতে চাই, 15টা প্র্যাকটিস সেট যেটা আছে সেটা নিতে চাই। তো তুমি তোমার বক্তব্য জানাবে এবং সেখান থেকে আমরা একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে পেমেন্ট করবে এবং তার স্ক্রিনশট শেয়ার করে দেবে। তো আমরা একটা মিনিমাম প্রাইস রেখেছি, সেটা কত না, প্রাইস হচ্ছে 150, 150 টাকা মিনিমাম প্রাইস রেখেছি। তবে তোমাদের জন্য একটা বিশেষ অফার খুব আসছে, এই প্র্যাকটিস সেট 15টা প্র্যাকটিস সেটের ওপরই তোমাদের একটা বিশেষ অফার আসছে, খুব তাড়াতাড়ি আমরা সেটা ঘোষণা করব। আপাতত যদি এটা ক্রয় করতে চাও 15টা প্র্যাকটিস সেট, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বাকিটা আমাদের টিম তোমাদের জানিয়ে দেবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট আসি, নেক্সট লাইনে 3 নম্বর কোয়েশ্চেনে আসি যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, PMUY, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? 4টি অপশান, গ্রামাঞ্চলে পাকা বাড়ি, নাকি বিনামূল্যে LPG গ্যাস সংযোগ, সৌর প্যানেলের স্থাপন, নাকি বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, তাই না? তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, দেখো এটাও একটা যোজনা রিলেটেড, কোথাকারে? সেন্ট্রাল গভর্নমেন্টের। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, তাতে তোমরা অনেকেই জানো এটা কিসের সঙ্গে যুক্ত হবে? এটা হচ্ছে বিনামূল্যে যে LPGর কানেকশন, বিনামূল্যে LPG গ্যাসের যে কানেকশন তার সাথে যুক্ত। স্যার কবে এটা লঞ্চ হয়েছে? এটাও 2016 সালে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালে। তো বিশেষ করে গ্রামাঞ্চলে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা, তারা কি হয় না, গ্রামাঞ্চলে মহিলাদের অনেক কষ্ট করে কাঠ বা পাতা এইসব জ্বালানোর মাধ্যমে তাদের রান্নাবান্না একটা করতে হতো। তো গ্যাসের কানেকশন যদি তাদের দেওয়া যায়, তাহলে কি হবে, তাদের স্বাস্থ্য সম্পর্কে তারা অনেক বেশি সচেতন হতে পারবে। স্বাস্থ্য সচেতনতা, নারীর উন্নয়ন, এই ব্যাপারটাকে লক্ষ্য রেখে কিন্তু বিনামূল্যে LPG গ্যাস কানেকশন, আর তার সাথেই যুক্ত কি PMUY, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। 2016 সালে এই স্কিম লঞ্চ করা হয়। বোঝা গেল আশা করি? বাকিগুলো তো হচ্ছে না, যদি একটু আমরা ছবির দিকে দেখে নাও, LPG গ্যাসের গ্যাস কানেকশন, এরকম একটা ছবি তোমরা বিজ্ঞাপন, টেলিভিশনে তো দেখেই থাকবে, রেডিওতে তোমরা বিজ্ঞাপন শুনেও থাকবে এই বিষয়টার উপর। তো এখানে দেখে নাও একটু। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ সরকারের, এটাও একটা প্রকল্প নিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী প্রকল্প, যেটা এর অধীনে নতুন করে ব্যবসা করার জন্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, তাই তো? তো কর্মসাথী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী প্রকল্প দেখে নাও একটু। দেখো পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী প্রকল্পের একটা লোগো দেখে নাও এখানে। তো বলা হচ্ছে এখানে কত টাকা পর্যন্ত ঋণ দেবে, মানে তুমি যদি ব্যবসা করতে চাও, নতুন করে ব্যবসা করতে চাও, কত টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে কত টাকা ঋণ সরকার এফোর্ড করবে। তো দেখো এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, নাকি 6 লক্ষ টাকা। তা উত্তর এখানে তোমাকে মনে রাখতে হবে যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পর্যন্ত সরকার তোমাকে ব্যবসার জন্য ঋণ প্রদান করবে। ঠিক আছে? তো বেকার যুবক যুবতীদের কর্মসাথী প্রকল্পের মাধ্যমে ব্যবসায় আরও বেশি করে এনহ্যান্স করার জন্য, আরও বেশি করে ব্যবসার প্রতি ইন্টারেস্ট আনানোর জন্য তো পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস। ক্লিয়ার? 2 লক্ষ টাকা পর্যন্ত সরকার লোন দেবে, কম সুদের হার রাখবে। তো সেক্ষেত্রে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ব্যবসা করার জন্য। ক্লিয়ার? বাকিগুলো তো হবেই না। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, 5 নম্বর কোয়েশ্চেন। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হাব, যেটাকে বলে AI হাব, সেটা গড়ে তোলার ঘোষণা করা হয়েছে আর কি। মানে AI হাব গঠন করা হবে। তোমরা জানো যে আজ 2026-এ আমরা এসে গেছি, আমাদের যুগ বা আমাদের সময় কতটা তাড়াতাড়ি পরিবর্তন হয়েছে। AI এর সঙ্গে আমরা অনেকেই এখন পরিচিত হয়ে গেছি, এবার সেটাকে একটা প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্যই প্রয়াস, গোটা বিশ্বের প্রয়াস। তো ভারত তার থেকে পিছিয়ে থাকবে কেন? তো সেই জন্য করা হয়েছে কি না, AI হাব বানানোর একটা পরিকল্পনা হয়েছে। প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে এটা হবে? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, নাকি অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশ কোথায় হবে এটা, এই প্রকল্প? তা উত্তর এখানে কি হবে না, এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। স্পেলিংটা একটু মিস্টেক আছে দেখো, তো অন্ধ্রপ্রদেশ হবে এখানে। তো অন্ধ্রপ্রদেশের এখানে হবে তোমার AI হাব গড়ে তোলার এরকমই একটি প্ল্যানিং চলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার হাব গড়ে তোলার প্ল্যানিং চলছে। তো আমরা দেখি একটু তেলেঙ্গানা বলছি, অন্ধ্রপ্রদেশ যখন খবরে বলছি, তো অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, চন্দ্রবাবু নাইডু। আর দেখতে পাচ্ছ নির্মলা সীতারামনজিকে দেখতে পাচ্ছ, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেখতে পাচ্ছ। তো এই বিশেষ মানুষদের একটা ফটো সেশন দেখতে পাচ্ছ। তো AI হাব গঠন হবে কোথায়? অন্ধ্রপ্রদেশ। এটা তোমাকে মনে রাখতে হবে। এটা অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ইম্পর্টেন্ট, শুধু যে ইকোনমিক্সের দিক থেকে না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্প মূলত কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য?
তাই তো? তোমরা গ্রুপ সি গ্রুপ ডি রাজ্যের পরীক্ষা দেবে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্ট, পশ্চিমবঙ্গের কারেন্ট খবর এইসব আসবে না, এরকম হতে পারে না। তো সেই জন্যই কোয়েশ্চেনগুলো তোমাদের ভালোর জন্য রাখা হয়েছে, যাতে করে তোমরা কোয়েশ্চেনগুলো অবশ্যই কোনো না কোনো কোয়েশ্চেন যদি পরীক্ষায় কমন পেয়ে যায়, তোমরা পুরোপুরি মার্কসটা তুলে আনতে পারবে। তো প্রশ্নে আসি দেখো, তো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী যে প্রকল্প মূলত কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য? পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ, প্রথম থেকে চতুর্থ, নাকি স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য? তাই তো? তো দেখো, শিক্ষাশ্রী যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের, সেটা মূলত কোথায় না পঞ্চম থেকে যারা অষ্টম শ্রেণীর মধ্যে পড়ে তাদের জন্য হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। কি আছে না স্পেশালি দেখো প্রকল্পে এসসি এসটি যারা আছে না, এসসি এসটি ছেলে মেয়েদের বার্ষিক একটা আর্থিক অনুদান করা হয়, যাতে করে তারা স্কুল ছুটের পরিমাণ তাদের কম হয়, পড়াশোনা ছেড়ে দেওয়া এইসব টেন্ডেন্সিগুলো যেন তাদের কমে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস। ক্লিয়ার? এডুকেশনের জন্য, বিশেষ করে এসসি এসটি শিক্ষার্থীদের এডুকেশনের জন্য সরকারের এই প্রয়াস। কোন শ্রেণী থেকে কোন শ্রেণী? পঞ্চম থেকে অষ্টম। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর এসসি এসটি যারা শিক্ষার্থী আছে তাদের একটা বার্ষিক অনুদানের মাধ্যমে শিক্ষা দেওয়ার যে সরকারের প্রয়াস, তো সেটা কি এখানে হচ্ছে প্রকল্পটার নাম শিক্ষাশ্রী প্রকল্প, পঞ্চম থেকে অষ্টম। আশা করি বোঝা গেল। আর ছবিটা একটু দেখে নিয়েছো, যাবো আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন যদি আসি, দেখো পরের কোশ্চেনে কি বলছে? পরের কোশ্চেনে বলছে ভারতে মুদ্রা ছাপার ক্ষমতা কার হাতে, বা কার সেই ক্ষমতা আছে ভারতে মুদ্রা ছাপার ক্ষমতা? চারটে ডিপার্টমেন্ট বা চারটে ওখানে অপশান দেওয়া আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি, আরবিআই, এসবিআই, নাকি পার্লামেন্ট। চারটি অপশান এখানে দেখা আছে। তো তোমরা জানো টাকার নোটে, তোমরা জানো জেনারেলি টাকার নোটে তোমরা দেখে থাকো আরবিআই এর যিনি গভর্নর থাকেন তার সাইন থাকে, তাই তো? তাহলে তার যদি সাইন থাকে তাহলে মুদ্রা ছাপার ক্ষমতা তারই ডিপার্টমেন্ট জড়িত হবে। তাহলে ডিপার্টমেন্ট কি হবে? আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে হচ্ছে মুদ্রার ছাপার ক্ষমতা থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন যদি থাকে যে 1 টাকার নোট, 1 টাকার যদি নোট বলি আমি, না 1 টাকার নোটে কার সাইন থাকে? এটা আগের দিনই আমি ক্লাসে কোনো না কোনোতে বলেছিলাম, সেখানে কিন্তু হবে অর্থ সচিব, ঠিক আছে, ফাইন্যান্স সেক্রেটারি। 1 টাকার নোট বাদে বাকি যে মুদ্রার নোট আছে সেখানে কিন্তু আরবিআই এর গভর্নর। ক্লিয়ার? 1 টাকার নোট যদি হয় তাহলে কিন্তু অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি, নট ফাইন্যান্স মিনিস্ট্রি। ফাইন্যান্স বা ফাইন্যান্স মিনিস্টার নয়, ফাইন্যান্স সেক্রেটারি। ভালো করে মাথায় মনে রাখো। চলো, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা তোমাদের একটু দেখিয়ে দিই যে দেখো আরবিআই তোমাদের একটা আমি দিয়ে দিয়েছি ছবি, এখানে টাকা পয়সার কিছু দিয়ে দিয়েছি, টাকার কিছু চিহ্ন দিয়ে দিয়েছি বা ছবি দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো নেক্সট কোয়েশ্চেনে যদি আসি, নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের ব্যাংক জাতীয়করণ হয় প্রথম কোন সালে? তাহলে ভারতের যে ব্যাংক মানে আফটার স্বাধীনতার পর, সেটা হচ্ছে বা আফটার ইন্ডিপেন্ডেন্সের পর ভারতের ব্যাংক জাতীয়করণ হয়, সরকারিকরণ জাতীয়করণ। তো সেই বিষয়টা প্রথম যে হয় কোন সালে বা কত সালে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে কিন্তু। হ্যাঁ, চারটি অপশান 1955, 69, 1969, 1975, নাকি 80, 1980। কোন সালে ব্যাংকের জাতীয়করণ হয়? তো পরিষ্কার ভালো করে মনে রাখো যে 1969 সালে ব্যাংক জাতীয়করণ হয়। তবে এটাই যে প্রথমবার, এটাই যে শেষবার তাই নয়। 1969 সালে প্রথমবার হয় ব্যাংকের জাতীয়করণ। ভালো করে মনে রাখবে। কটা ব্যাংকের হয় স্যার? প্রথমে 14টি ব্যাংকের, 14টি ব্যাংকের জাতীয়করণ হয়। ক্লিয়ার? তারপরেও হয়েছে 1980 সালে, সেখানেও হয়েছে 1980 সালে। সেখানে কটি হয়েছে স্যার? 6টি ব্যাংকের, ঠিক আছে, 6টি ব্যাংকের। তাহলে প্রথমবার হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্স 14টা ব্যাংকের প্রথমবার, আর 80 সালে হয়েছিল 6টি ব্যাংকের। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, কি বলো? এই যে 1969 আর 1980 দুবার ব্যাংকের জাতীয়করণ হয়েছে, এই দুবারই ভারতের প্রাইম মিনিস্টার কে ছিলেন সেই সময়? এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে? তোমরা কমেন্ট সেকশানে জবাব দেবে যে এই 2 টাইমস 69 অ্যান্ড 80, এই দুবারই ভারতের প্রাইম মিনিস্টার কে ছিলেন সেই সময়। ক্লিয়ার? হোম টাস্ক এটা। আচ্ছা চলো এগিয়ে যাই। যদি দেখো যে তোমাদের একটু পাবলিক সেক্টর, এখন তো 12টা পাবলিক সেক্টর ব্যাংক আছে, তো ব্যাংকের একটু তোমাদের লোগো সমেত ছবিগুলো একটু দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? তৎকালীন সময়ে তোমার এই বিষয়টা ছিল, বলে দিয়েছি। আচ্ছা নেক্সট আমরা যাব পরের কোশ্চেনে। পরের দেখো ভারতের কোন খাত জিডিপিতে সর্বাধিক অবদান রাখে? তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির ফুল ফর্ম তো জানো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। লিখে দিই একটু তোমাদের সুবিধার জন্য, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাই তো? তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেই জিডিপিতে সর্বাধিক অবদান রাখে চারটির মধ্যে কোনটি? কৃষি, শিল্প, পরিষেবা, নাকি খনি? চারটি অপশান। দেখো
জিডিপি জিনিসটাকে একটু বলে দিই, একটু শর্টকাটে বলে দিই, যে ধরো কোনো একটা দেশের সীমানার মধ্যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, ধরো নির্দিষ্ট টাইম 1 বছর, 1 বছরের মধ্যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে, কোনো একটা দেশের নির্দিষ্ট সীমানার মধ্যে যা কিছু প্রোডাক্ট এবং পরিষেবা উৎপন্ন হয় তাদের সর্বোচ্চ, তাদের একসাথে মিলিয়ে যে মানি ভ্যালু, ঠিক আছে, টাকার অর্থে যে ভ্যালু, সেটাই হচ্ছে সেই দেশের জিডিপি। বোঝা গেল? একটা নির্দিষ্ট সীমানার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই দেশের মধ্যে যা কিছু প্রোডাক্ট এবং পরিষেবা তার ওভারঅল যে মানি ভ্যালু, সেটাই হচ্ছে জিডিপি। বোঝা গেল? তো সেই সেই জিডিপিতে সর্বাধিক অবদান কোন ক্ষেত্রে? দেখো কৃষি ক্ষেত্রেও আমাদের কিছু না কিছু অবদান আছে, শিল্প ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র, খনি ক্ষেত্র, সব সেক্টরই কোনো না কোনো দেশের স্বার্থে অবদান রাখে, জিডিপিতে অবদান রাখে। তো এখানে সর্বাধিক বলেছে, তো সর্বাধিক অবদান কার হবে গো? হবে পরিষেবা সেক্টর, সার্ভিস সেক্টর, ঠিক আছে, এটাকে আমরা টার্সিয়ারি সেক্টরে বলে থাকি। এর অবদান অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 55%, 100%-এর মধ্যে 55% শুধু পরিষেবা সেক্টর দেয়। ক্লিয়ার? এবার বাকি যদি শিল্প ক্ষেত্রে বলি, অ্যাপ্রক্সিমেটলি 27%-এর আশপাশে বা তার থেকে একটু বেশি। কৃষিক্ষেত্র যদি বলি, এটা মোটামুটি তোমার ধরো 17.5% এরকম। তাহলে বুঝতে পারছো যে পরিষেবা ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানটা সর্বাধিক। তো জিডিপিতে অবদান কোন ক্ষেত্রে? পরিষেবা ক্ষেত্রে। এবার পরিষেবা ক্ষেত্রে বলতে স্যার কি বোঝায়, সেটা ছবির মাধ্যমে বোঝাবো, একটু দেখে নাও। ছবির মাধ্যমে দেখো, ছবির মাধ্যমে কি আছে দেখো, পরিষেবা আমাদের যারা যারা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে, তো সেইগুলো সার্ভিসের মধ্যে দেখো, সার্ভিস সেক্টরের মধ্যে কোন কোন ব্যক্তিরা কি কি প্রফেশনের সঙ্গে যুক্ত দেখতে পাচ্ছ, ডক্টরস আছে, ঠিক আছে, ডক্টরস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, দেখতে পাচ্ছ। তো এরা হচ্ছে পরিষেবা সেক্টরের টিচার, এটাও হতে পারে তোমার পরিষেবা সেক্টরের ক্ষেত্রে। তো বিভিন্ন যে পরিষেবা দেয়, রেস্টুরেন্টের পরিষেবা বলো, বাকি অন্যান্য যা কিছু পরিষেবা সেক্টরের মধ্যে আছে, তার সবথেকে জিডিপিতে অবদান বেশি। এবার শিল্পক্ষেত্র যেগুলো আছে, শিল্পক্ষেত্রের অবদান একটু কম। কৃষিক্ষেত্র, খনিজ দ্রব্য, খনি থেকে খনিজ দ্রব্য তোলা, সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। তো অনেক কিছু জিনিস আছে। তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে পরিষেবা সেক্টর, যার জিডিপিতে অবদান সব থেকে বেশি। আশা করি বোঝা গেল। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট, তোমরা বিভিন্ন বিজ্ঞাপনে, টিভি, রেডিও বিজ্ঞাপনে শুনে থাকবে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, তোমরা এমনকি নিউজ পেপারেও দেখে থাকবে, এই নিয়ে অনেক চর্চাও হয়। তো দেখো, ইনকাম ট্যাক্স, জিএসটি, কাস্টম ডিউটি নাকি কর্পোরেট ট্যাক্স? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হচ্ছে জিএসটি। আবার জিএসটি আমরা কি বলেছিলাম? ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তার সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সকে একটা ছাতার তলায়, এক ছাদের তলায় নিয়ে আসায় যে লক্ষ্য আমাদের দেশের, তো সেইটাই হচ্ছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। তো এটা কার মধ্যে পড়বে? অবভিয়াসলি জিএসটির মধ্যে পড়বে। আগে যত কিছু ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সেগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার যে প্রক্রিয়া, তো জিএসটি তা অনেক কিছু সমস্যার সমাধান করে দিয়েছে, তাই না? তো সেইটাই আমাদের এখন সরকারের লক্ষ্য, যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। তো কি হবে? জিএসটি। বাকিগুলো তো হবে না। আর যদি আমরা ছবির দিকে একটু দেখে, দেখো যে একটা ছবি একটু দেখে নাও, দেখো সুন্দর করে একটা দেওয়া আছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ওয়ান মার্কেট, তাই না? আর এখানে দেখো জিএসটির পরপর ঊর্ধ্বগামী একটা ছবি দেখানো হয়েছে, ভারতের একটা ছবি দেখানো হয়েছে। মেমোরাইজ করো, ছবি দেখে মেমোরাইজ করার চেষ্টা করো, তবে এক্সামে তোমার মনে পড়বে। ক্লিয়ার? শুধু মুখস্থ করা বা না বুঝে মুখস্থ করার মধ্যে কোনো বীরত্ব নেই। চলো নেক্সট কোশ্চেনে আসি। 11 কোশ্চেন, গ্রিন হাইড্রোজেন মিশন এর মূল লক্ষ্য কি? গ্রিন হাইড্রোজেন মিশন এর মূল লক্ষ্য কি? কৃষি উৎপাদন, জীবাশ্ম জ্বালানির বৃদ্ধি, কার্বন নিরপেক্ষতা নাকি বিদ্যুৎ বেসরকারীকরণ? তো বুঝতেই পারছো, মানে মানে তোমার যেটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে গ্রিন হাইড্রোজেন। তো গ্রিন কেন থাকবে? গ্রিন কথাটার মানেই তো কি, যাতে করে আমরা জীবাশ্ম জ্বালানির উৎপাদন বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে পারি, পরিবেশকে আরও সুন্দর রাখতে পারি, তাই না? তো গ্রিন হাইড্রোজেনের যদি আমি মিশনটা করেছি কেন, গ্রিন হাইড্রোজেনের ব্যবহার যত আমরা বাড়াবো তত আমাদের কার্বন নিরপেক্ষতা, মানে কার্বন ঘটিত যে সমস্ত দূষণ আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ছে, তো সেইটা আস্তে আস্তে কী হবে? কমবে। শুধু তাই নয়, ভারত সরকার বলেওছে যে 2070 নাগাদ আমরা ইন্ডিয়াকে কি করব? নেট জিরো। ঠিক আছে, নেট জিরো, এটা ভারত সরকার টার্গেট দিয়েছে। আমাদের টার্গেট 2070 সাল নাগাদ আমরা পুরো নেট জিরো করে দেবো। কাকে? ইন্ডিয়াকে। তো সেক্ষেত্রে আমাদের এখন থেকেই তো প্রজেক্টে কাজে লাগতে হবে, না হলে আমরা এই টার্গেটে অ্যাচিভ করবো কীভাবে? তো গ্রিন হাইড্রোজেনের মিশনে যত করব, যত ব্যবহার বাড়াবো, তুলনামূলকভাবে বাকি জিনিসগুলো মানে কার্বন নিরপেক্ষতা আস্তে আস্তে কমবে, তাই না? তো এখানে প্রশ্নটার উত্তর হবে সি। এবার দেখো, একটু দেখে নাও তোমরা ভিজুয়াল, দেখো ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। তো এখানে দেখো সৌর বিদ্যুৎ, সৌর প্যানেল যে আছে, সোলার প্যানেল বসানো বা গ্রিন হাইড্রোজেনের ব্যবহার, এই যে বিভিন্ন বায়ু শক্তিকে কাজে লাগানো, এইগুলোর উপর আমরা কিন্তু আস্তে আস্তে কাজ চলছে। ছবিটা একটু দেখে নাও তোমরা বিষয়টা। নেক্সট আমরা যাব পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলছে, ভারতের
আর্থিক বছর বা অর্থ বছর কোনটি, তাই না? তো তোমরা মাঝে মাঝে দেখবে, সবাই এটার সঙ্গে পরিচিত, যে মার্চ মাসের দিকে তোমরা যদি ব্যাংকে কোনো ভাইটাল কাজে যাও, জেনারেলি ব্যাংকের যারা কর্মচারী থাকেন বা ব্যাংকের যারা স্যারেরা থাকেন তারা বলেন যে এখন ইয়ার এন্ডিং চলছে, শুনে থাকবে কথাটা, খুব এখন ব্যস্ততা চলছে। তো সেই হচ্ছে অর্থ বছর, তার সঙ্গে আমি কানেক্ট করাবো। দেখো, জানুয়ারি ডিসেম্বর এপ্রিল মার্চ জুন জুলাই জুন নাকি অক্টোবর সেপ্টেম্বর, তাই তো? তো ভারতের অর্থ বছর যেটা শুরু হয় সেটা হচ্ছে কোথা থেকে বলো তো? না, ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ। যার জন্য আমি বললাম যে মার্চ মাসে তোমরা ভাইটাল কোনো কাজ নিয়ে গেলে তো ব্যাংকের কর্মচারীদের পক্ষে সেটা সলভ করা খুব মুশকিল হয়, যেটা টাইম টেকিং থাকে, সলভ করা মুশকিল, কারণ ওদের ইয়ার এন্ডিং থাকে, কারণ সমস্ত বছরে যে হিসেব নিকেশ অডিট সেই বিষয়গুলোর এখানে পুরো ক্লিয়ারেন্স করতে হয় সেই বিষয়গুলো। সেই জন্য অর্থ বছর, ভারতের অর্থ বছর সেটা হচ্ছে তোমার এপ্রিল থেকে মার্চ, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ। তবে 2021 সালের আগে আরবিআই তাদের যে অর্থ বছর যে ছিল আরবিআই এর ক্ষেত্রে, সেটা কিন্তু ছিল 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। এটা আরবিআই এর অনলি বলছি, আমি ব্যাংকের বলছি, ভারত সরকারের বলছি ওটা বলছি না, আমি অনলি আরবিআই এর বলছি। তাদের আর্থিক বছর ছিল 1 জুলাই থেকে 30 জুন, কবে? 2021 সালের আগে। তবে এখন একসাথেই হয়, মানে এপ্রিল মার্চ, এইভাবে ব্যাপারটা চলে। আগে ছিল এইটা, পরীক্ষা আগে এসেছিল যে বলো যে আরবিআই এর আর্থিক বছর কোন মাস থেকে কোন মাস, বা টাইম পিরিয়ডটা বলো, তখন কিন্তু উত্তর হতে এইটা। ক্লিয়ার? দুটো কোশ্চেন আসতে পারে, আমি পুরো ব্যাখ্যা তোমাদের করে দিলাম, আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। দেখো এবার আমি সুন্দর করে একটা দিয়ে দিয়েছি, দেখো 1 এপ্রিল 31 মার্চ, তোমাদের সহজে চোখে লাগার জন্য, মনে থাকার জন্য, আশা করি বুঝতে পারছো। নেক্সট, পরের কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনে আসছি যে পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি 2017 সালে রাষ্ট্রপুঞ্জের বিশেষ সম্মান পেয়েছে? রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশন থেকে বিশেষ সম্মান পেয়েছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, উৎকর্ষ বাংলা নাকি সবুজ সাথী? তো 4টে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এখানে দেওয়া আছে। তো এখানে দেখো 2017 সালে যেটা ইউএন থেকে বিশেষভাবে পুরস্কার পেয়েছে তোমরা জানো, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প, যে প্রকল্পটা হচ্ছে 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু হয়। তো কন্যাশ্রী প্রকল্প সেটা ইউএনের তরফ থেকে 2017 সালে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। বাকি অপশানগুলো যে দেখি, লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয় একটা প্রজেক্ট। কবে লক্ষ্মীর ভাণ্ডার? 2021 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হয়। উৎকর্ষ বাংলা সেটা 2016 সালের একটা প্রজেক্ট। সবুজ সাথী সেটা 2015 সালের একটি প্রজেক্ট। ক্লিয়ার? তো কোন কোন সালের কি প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো আমি বলে দিলাম। বাকি এই প্রশ্নের উত্তর কি হবে? কন্যাশ্রী। তো কন্যাশ্রী সম্পর্কে তোমরা জানো যে কন্যাশ্রী প্রকল্প 2013 সালে এবং এইটা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যাব একটু দেখে নাও কন্যাশ্রী প্রকল্পের ছবিটা, তোমরা দেখে নাও যে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া আছে, তার সঙ্গে কন্যাশ্রী প্রকল্পেরও একটা সুন্দর লোগো দেওয়া আছে। বোঝা গেল? আচ্ছা, তো তোমরা আশা করি কন্যাশ্রী প্রকল্পের সম্পর্কে সবাই জানো, বা বাকি পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। আমরা যাব নেক্সট কোশ্চেনে। 2024 এবং 2025 কেন্দ্রীয় বাজেটে কোন খাতের জন্য সবথেকে বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা নাকি স্বাস্থ্য? তো দেখো, বিভিন্ন তোমার খাতের জন্য অর্থ বরাদ্দের পরিমাণ বিভিন্ন হয়ে থাকে, তাই না? তো তোমরা জানো যে আমাদের দেশের দুপাশে দুই প্রতিবেশী দেশ আছে, এক পাকিস্তান, এক বাংলাদেশ। তো তাদেরকে মাথায় রাখতে হয় আমাদের সব ক্ষেত্রেই। তো সেই জন্য আমাদের করা হয়েছে কি, 2024-25 সালে সরকারের তরফ থেকে সরকার ভাবনা চিন্তা করে প্রতিরক্ষা দপ্তর, তো সেই খাতের জন্য আমাদের সবথেকে বেশি পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে। কারণ প্রতিবেশীদের কথা মাথায় তো রাখতে হয় নাকি, প্রতিরক্ষা, আমাদের দেশকে সামলানোটা বেশি ইম্পর্টেন্ট প্রতিবেশীদের হাত থেকে, ঠিক আছে? তো সেই হিসাবে প্রতিরক্ষা দপ্তরে আমরা সবথেকে বেশি অর্থ বরাদ্দ করেছি। ক্লিয়ার? বাকি অন্য তো করেছি, বাট সবথেকে বেশি হচ্ছে প্রতিরক্ষা দপ্তর বা ডিফেন্স সেক্টরে। তো চলো দেখো আমাদের ডিফেন্স সেক্টরের একটু ছবিটা একটু দেখে নাও, ডিফেন্স সেক্টরের ছবি। নেক্সট আমরা যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, পিএম গতিশক্তি। পিএম গতিশক্তি হচ্ছে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। তো এখানে বলছে কোন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? শিক্ষা, পরিকাঠামো, কৃষি নাকি টেলিকম? কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত পিএম গতিশক্তি?
তো পিএম গতিশক্তি যেটা যুক্ত, দেখো ছবির মাধ্যমেই বলে দিই, দেখো সড়ক পথ আছে, বন্দর আছে, তারপরে এয়ারপোর্ট রয়েছে, সোলার প্যানেল বসানো আছে, বায়ু শক্তি থেকে কিভাবে আমরা বায়ু শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করি সেই বিষয়টা দেওয়া আছে। তার মানে পরিষ্কার কথা কি বলতো, যে পরিকাঠামো সেক্টর বিভিন্ন ক্ষেত্রে, সড়ক হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, বন্দর হতে পারে, সব ক্ষেত্রে আমাদের যে উন্নতি, সেই উন্নতির জন্যই হচ্ছে পিএম গতিশক্তি। সব ক্ষেত্রে আমাদের দেশকে এগোতে করতে হবে, ডেভেলপমেন্টের দিকে এগোতে হবে। তো সব ক্ষেত্রের দিকে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই একটা যোজনা, যেটা এক ছাদের তলায় আনা হয়েছে, পিএম গতিশক্তি। ক্লিয়ার? তো পরিকাঠামোর উন্নয়নটাই আমাদের মেন লক্ষ্য। আশা করি বোঝা গেল। আমরা যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, ব্রিক্স গোষ্ঠীতে 2024 সালে নতুন কয়টি দেশ যোগ হয়েছে? ব্রিক্স গোষ্ঠী, দেখো ব্রিক্স গোষ্ঠী, এই যে ব্রিক্স, BRICS, ব্রিক্স, ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, BRICS। তোমরা এই নামটা সবাই জানো, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ক্লিয়ার? তো 5 জন তো মেম্বার কনফার্ম, 5 জন মেম্বার কনফার্ম, কিন্তু বলেছি কি 2024 সালে কটা দেশ জয়েন করেছে? তো 2024 সালে এর সাথে আরও 5টা দেশ জয়েন করেছে। তোমাদের দেখাবো কোন কোন 5টা দেশ। তো আরও 5টা দেশ জয়েন করেছে, তাহলে 5 5 10 হলো। কিন্তু যদি বলে ব্রিক্সের বর্তমান মেম্বার সংখ্যা কটি, তখন কিন্তু 11। তাহলে স্যার 11 নম্বর মেম্বারটা কবে আসলো? এটাও তো ইম্পর্টেন্ট, অফকোর্স নিশ্চয়ই ইম্পর্টেন্ট। আমি তোমাদের দেখিয়ে দিই আগে। তো তোমাদের যদি দেখাই, ছবিটা যদি একটু দেখাই, দেখো মেম্বার প্রথমে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, 5। দেন দেখো 2024 সালে জয়েন করেছে সৌদি আরব, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান এবং ইউএই। তাহলে 5 5 10টা হলো 2024 সালে। আর একটা দেশ 2025 সালে জয়েন করেছে, সেটার নাম হচ্ছে কি বলতো? ইন্দোনেশিয়া। সেটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া বলে একটা দেশ আছে, ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া জয়েন করেছে, ইন্দোনেশিয়া। ক্লিয়ার? কবে জয়েন করেছে স্যার? 2025 সালে। তাহলে কটা দেশ হলো স্যার ব্রিক্সের মেম্বার এখন? 11টা। তাহলে ব্রিক্সের বর্তমান মেম্বার কত? সেটা হচ্ছে 11টা দেশ। তো 5টা দেশ 2024-এ, আগে 5টা ছিল আর এখন একটা। ক্লিয়ার? তো এখন মেম্বার সংখ্যা হচ্ছে 11টা, আর এখানে উত্তর কত হবে? 5। আশা করি পুরোটা বোঝাতে পারলাম। এবার তোমাদের একটা হোমওয়ার্ক, ব্রিক্স যে দেশগুলো আছে না, সেই ব্রিক্স দেশগুলোর সম্মিলিতভাবে একটা ব্যাংক আছে। ঠিক আছে? ব্রিক্স দেশগুলোর সম্মিলিতভাবে একটা ব্যাংক আছে। তো সেই ব্যাংকের নাম তোমাদের বলতে হবে। আশা করি বুঝতে পারলাম। ব্রিক্স দেশগুলোর সম্মিলিতভাবে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের নাম তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ক্লিয়ার? তো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025 সালে টানা কতবার বাজেট পেশ করলেন? তো এনাকে তো তোমরা সকলেই চেনো, ভারতের অর্থমন্ত্রী বর্তমানে, তাই না? তো ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো বলছে 2025 সালে তিনি টানা এই নিয়ে কতবার বাজেট পেশ করলেন? তাহলে উত্তর কি হবে? টানা এই নিয়ে তিনি 8 বার বাজেট পেশ করেছেন। টানা এই নিয়ে তিনি 8 বার বাজেট পেশ করেছেন। এবার স্যার প্রশ্ন হচ্ছে, তো নির্মলা সীতারামন ম্যামের থেকেও কি কেউ বেশিবার বাজেট পেশ করেছে? ইয়েস, বেশিবার বাজেট পেশ করেছে, 10 বার। কে স্যার? না, মোরারজি দেশাই। তোমরা নাম শুনে থাকবে, মোরারজি দেশাই, যিনি হচ্ছেন 10 বার, টানা নয়, মানে টোটাল 10 বার তিনি বাজেট পেশ করেছেন। ক্লিয়ার? কিন্তু নির্মলা সীতারামন ম্যাম তিনি 8 বার বাজেট পেশ করেছেন, টানা 8 বার বাজেট পেশ করেছেন। ক্লিয়ার? বোঝা গেল? ভারতের অর্থমন্ত্রীর ছবি তোমরা দেখে নাও, তাই না? নেক্সট যাব আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, পিএম প্রণাম প্রণাম এই যোজনাটি মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? পিএম প্রণাম এই যোজনাটি মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? ডিজিটাল ইন্ডিয়া, শিক্ষা ঋণ, বিকল্প সারের ব্যবহার ও মাটির স্বাস্থ্য, আর বয়স্ক ভাতা। এই 4টি অপশানের মধ্যে দেখো এটি উত্তর কি হবে, কিসের সঙ্গে এটা সংযুক্ত? তো এটা তোমাকে মনে রাখতে হবে যে বিকল্প সারের ব্যবহার এবং মাটির স্বাস্থ্য। তোমরা জানো যে কেমিক্যাল ফার্টিলাইজার, যদি আমি ছবিটা একটু দেখিয়ে দিই তোমরা তো পরিষ্কার হয়ে যাবে। দেখো যে পিএম প্রণাম, যার একটা ফুল ফর্ম রয়েছে, দেখো পিএম প্রোগ্রাম ফর রিস্টোরেশন, অ্যাওয়ারনেস, জেনারেশন, নাউরিশমেন্ট অ্যান্ড অ্যামিলিওরেশন অফ মাদার আর্থ। তো এরকম একটা ফুল ফর্ম রয়েছে। কি অবজেক্ট কি না, যতটা পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজারের পরিমাণ কমানো যায় এবং অর্গ্যানিক বা ন্যাচারাল ফার্মিং এর উপর জোর দেওয়া যায়। কারণ যত বেশি আমরা ন্যাচারাল ফার্মিং করব তত বেশি হবে কি না, মাটির স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, তাই না? কেমিক্যাল ফার্টিলাইজার অত্যাধিক ব্যবহার করলে মাটির স্বাস্থ্যের ক্ষতি হয়। এই বিষয়টাকে লক্ষ্য রেখেই এই যোজনাটি চালু হয়েছে, যেখানে সারের বিকল্প হিসাবে আমরা ন্যাচারাল ফার্মিংয়ের দিকে আমরা বেশি জোর দেবো। ঠিক আছে? সারের বিকল্প হিসাবে, বিশেষ করে কেমিক্যাল যে ফার্টিলাইজার, তার বিকল্প হিসাবে আমরা ন্যাচারাল ফার্মিংয়ের দিকে জোর দেবো। তো এরকম একটা দেখো প্রকল্প তোমরা দেখে নিয়েছো, আশা করি বোঝা গেছে তোমাদের। নেক্সট পরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন,
পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা, এতে টোটাল কত ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছে? তো তোমরা জানো যে আমরা কয়লা বা আমরা যে সমস্ত খনিজ দ্রব্য সেখান থেকে যে বিদ্যুৎ পেয়ে থাকি, আমরা এর পাশাপাশি সৌর বিদ্যুতের ওপর জোর দিচ্ছি, বায়ু শক্তির ওপর জোর দিচ্ছি আধুনিক ভারতে, তাই না? তো দেখো সৌর প্যানেল তোমরা দেখবে বহু জায়গায় সৌর প্যানেল বিভিন্ন স্টেটে বসানো আছে, সেখান থেকে আমরা বিদ্যুৎ সংগ্রহ করছি, বিদ্যুৎ উৎপন্ন করছি। তো সেই যোজনাগুলোকে সামনে রেখে আমরা করেছি কি না, কত ইউনিট পর্যন্ত বিনামূল্যে ফ্রি দেওয়ার কথা ভাবছি না, বিনামূল্যে ফ্রি দেওয়ার কথা ভাবছি হচ্ছে 300 ইউনিট পর্যন্ত। দেখো ছবিটা যদি একটু দেখে নাও না, তো দেখো একটু, তো সৌর প্যানেলের দেখো বড় বড় সৌর প্যানেল, পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা, যেখানে গভর্নমেন্ট সাবসিডি আপ টু 78,000 টাকা পর্যন্ত গভর্নমেন্ট সাবসিডি দেবে যদি তুমি সৌর প্যানেলের দিকে আস্তে আস্তে অগ্রসর হও, সরকার থেকে তোমাকে ভর্তুকি দেওয়া হচ্ছে, এরকম একটা সিস্টেম এসেছে। তো ধীরে ধীরে বিকশিত ভারত এইভাবেই এগোবে, বিকশিত হবে বলে সবাই মনে করছেন, অর্থনীতিবিদরাও মনে করছেন। তাই প্রশ্নের উত্তর কি হবে? পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা, উত্তর হচ্ছে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছে। তোমাদের এটা মনে রাখতে হবে। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে বর্তমানে ভারতে সরকারি মালিকাধীন ব্যাংকের সংখ্যা কত? মানে পাবলিক সেক্টর ব্যাংকের বর্তমানে সংখ্যা কত এটা জানতে চাইছে। বর্তমানে পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা কত? তো স্ট্রেট ফরওয়ার্ড উত্তর কি হবে না, স্ট্রেট ফরওয়ার্ড উত্তর যারা জানো তোমরা জানো যে 12টা এখন রয়েছে বা 12 রয়েছে পাবলিক সেক্টর ব্যাংক। আগে দেখবে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ব্যাংকের হচ্ছে মার্জ হচ্ছিল এবং মার্জ হয়ে এখন বর্তমানে 12টা পাবলিক সেক্টর ব্যাংকে দাঁড়িয়েছে, তাই না? কিন্তু যখন আমি বলেছিলাম ব্যাংক জাতীয়করণ তখন কিন্তু বলেছিলাম প্রথমবার 14টা, তারপরের বার 6টা বলেছিলাম, কিন্তু এখন বিভিন্ন ব্যাংক মার্জ হয়ে সেটা 12টা পাবলিক সেক্টর ব্যাংকে পরিণত হয়েছে। ক্লিয়ার? যাব আমরা, দেখো যদি আমি একটু দেখিয়ে নিই, দেখো 12টা পাবলিক সেক্টর ব্যাংক কী কী সেটা এখানে দেওয়া আছে। বিভিন্ন ব্যাংক মার্জ হয়েছে, মার্জ হয়ে এই 12টা পাবলিক সেক্টর ব্যাংক আছে, একটু দেখে নাও তোমরা, দরকার হলে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট আমরা পরের কোশ্চেন যাব। পরের কোশ্চেন যদি দেখি, দেখো পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে বছরে সর্বোচ্চ কত টাকা সহায়তা বা সাহায্য করা হয়? কৃষক বন্ধু প্রকল্প আবার পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, কত টাকা সাহায্য করা হয়? 4টে এখানে অপশান দেওয়া আছে। তো এখানে অপশান অনুযায়ী তোমার উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে অপশান অনুযায়ী কত? 10,000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে। তবে এখানে একটা ব্যাপার আছে, কি বলো তো না, যাদের 1 একর বা তার বেশি জমি, তাদের ক্ষেত্রে 5,000 করে দুটো কিস্তিতে দেওয়া হয়। দুটো কিস্তিতে 5,000 5,000 করে 10,000 দেওয়া হয় যাদের 1 একর বা তার বেশি জমি। কিন্তু যাদের 1 একরের লেস দেন, ঠিক আছে, তাহলে 1 একরের কম থাকে তাদের ক্ষেত্রে দেওয়া হয় কত? 8,000। তো 8,000-এর দুটো কিস্তি হবে নিশ্চয়ই, কত? 4,000 আর 4,000। তো 4,000 করে 8,000 দেওয়া হয় দুটো কিস্তিতে, 1 একরের কম জমি হলে, 1 একরের বেশি জমি হলে 5,000 5,000 10,000। তো এখানে সর্বোচ্চ টাকা যেহেতু বলেছে কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গে, তো আমাকে 10,000 টাকাই দিতে হবে। শুধু তাই নয়, কোনো চাষি যদি 18 থেকে 60 বছর বয়স হয়, তো তা যদি হঠাৎ করতে মারা যান, তো সেক্ষেত্রে তিনি সম্ভবত 2 লাখ টাকা পর্যন্ত হেল্প পান। 2 লাখ টাকা বা 2 লাখ টাকা পর্যন্ত হেল্প পেয়ে থাকেন এই প্রকল্পের আওতায়। ক্লিয়ার? এগুলো তোমরা একটু ধারণা নিয়ে রাখো। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই যে দেখো মাটির কাছে চাষির পাশে কৃষক বন্ধু, দেখো লোগোটা দেখে নাও, মাটির কাছে চাষির পাশে কৃষক বন্ধু, লোগোর মাধ্যমে মনে রাখার চেষ্টা করো ইনফরমেশনগুলো। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। তো নেক্সট কোয়েশ্চেনে মোটামুটি যদি আসি, তাহলে ভারতের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেছিলেন? তো ন্যাশনাল ইনকাম সম্পর্কে প্রথম আমি বলেছিলাম কিছু একটা ইনফরমেশন, তখন দিয়েছিলাম, কোয়েশ্চেনটা আলাদা ছিল। কিন্তু ভারতের ন্যাশনাল ইনকাম প্রথমবার কে পরিমাপ করেছিলেন, কে মেজারমেন্ট করেছিলেন? তাহলে উত্তর হবে কি? দাদাভাই নৌরোজি। 1867-68 এই সময় দাদাভাই নৌরোজি ভারতের ন্যাশনাল ইনকাম মেজার করেছিলেন। তো ইংরেজ সময়কাল, তো তখন যে ভারতের যে ন্যাশনাল ইনকাম ছিল তিনি যতটা মেজার করেছিলেন, তো সেখানে হচ্ছে 20 টাকা পার হেড, মানে যেটা তৎকালীন সময়ের। ক্লিয়ার? তার থেকেই তিনি কনসেপ্টটা বুঝেছিলেন, তিনি একটা বই লিখেছিলেন না, দাদাভাই নৌরোজির একটা বই লিখেছিলেন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সেখানে ড্রেনেজ থিওরির বিষয়টা বলেছিলেন যে ইংরেজরা কীভাবে শোষণ নিপীড়ন করে আমাদের মানে অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে ভেঙে দিচ্ছে, সেই সমস্ত কিছু লেখা আছে ওখানে। তো তিনি চেষ্টা করেছিলেন ন্যাশনাল ইনকাম সেই সময় মেজার করতে। পরবর্তীকালে এই যে VKR রাও স্যার, ইনি বৈজ্ঞানিক পদ্ধতিতে সায়েন্টিফিক ওয়েতে তিনি আবার ন্যাশনাল ইনকাম মেজার করেছিলেন অনেক পরে সেটা। তাহলে প্রথমবার উত্তর কি হবে এখানে? দাদাভাই নৌরোজি। কত টাকা করে তখন ছিল? 20 টাকা পার হেড। ক্লিয়ার? তো দেখে নাও একটু। তো
তো দাদাভাই নৌরজি স্যারের ছবিটি একটু দেখে নাও। তো দেখে নিয়েছো আশা করি। নেক্সট আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আসছি 23 নম্বর কোশ্চেন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শুরু হয়েছিল? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তোমরা জানো যে স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে। পরবর্তীকালে যে প্ল্যানিং কমিশন যারা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মানে সফল করতো, তো সেখানটা অ্যাবলিস্ট করে দিয়ে আমরা নীতি আয়োগ এনেছি। তো এখানে প্রশ্ন হচ্ছে গ্রিন রেভলিউশন কোন সময় শুরু হয়েছিল? তো তুমি যদি পার্টিকুলার সালটা মনে রাখো, তুমি গণনা করে নেবে কত নম্বরে হবে। তো আমি তোমাকে পার্টিকুলার সাল বলে দিচ্ছি। কবে না, পার্টিকুলার সাল হচ্ছে 1966 সাল। তাহলে 1966 সাল মানে স্যার কবে না, মানে হচ্ছে তৃতীয়। ঠিক আছে, মানে হচ্ছে তৃতীয়। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রিন রেভলিউশন এই বিপ্লবটা শুরু হয়েছিল। যদিও এটা কিন্তু ঠিকঠাক ইমপ্লিমেন্ট যদি হয় তৃতীয়র পরে, মানে ধরো তখন ছিল প্ল্যান হলিডে বলে একটা ছিল, মানে বার্ষিক প্ল্যান ছিল প্ল্যান হলিডে। তো প্ল্যান হলিডে চলেছিল কবে 1966 থেকে 69 পর্যন্ত, এখানে বার্ষিক প্ল্যান চলেছিল। তো সেই সময় সবথেকে বেশি ইমপ্লিমেন্ট হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে শুরু হয়েছিল কখন যদি বলে, তাহলে তোমাকে তৃতীয়টাই বলতে হবে। তৃতীয় সময়কাল কত? 1961 টু 66। 61 থেকে 66 তৃতীয়তে নেওয়া হয়। পরবর্তীকালে প্ল্যান হলিডে সেটা আস্তে আস্তে সাকসেসফুল হতে শুরু করে। তাহলে উত্তর কি হবে? তৃতীয়, তাই না? আর দেখো ছবি দেখে নাও, যে গ্রিন রেভলিউশনের যিনি জনক, ভারতের গ্রিন রেভলিউশনের জনক জানো নিশ্চয়ই, এম.এস. স্বামীনাথন স্যার। এম.এস. স্বামীনাথন স্যার ভারতের গ্রিন বিপ্লবের জনক। ওনাকে আবার রিসেন্টলি তোমাকে ভারতরত্ন অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়েছে, জানো নিশ্চয়ই এগুলো। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। ভারতের কোন রাজ্যটি প্রথম সম্পূর্ণ অর্গানিক মানে চাষের জন্য বা অর্গানিক রাজ্য হিসাবে চাষবাসের জন্য ঘোষিত করা হয়েছে? চারটি অপশান, কেরালা, সিকিম, উত্তরাখণ্ড নাকি হিমাচল। তো এটা তো বহুত পুরানো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার, সেটা উত্তর কি হবে? ভারতের প্রথম রাজ্য সিকিম, যেটা পুরোপুরি তোমার অর্গ্যানিক, সম্পূর্ণ অর্গ্যানিক ওয়েতে, অর্গ্যানিক পদ্ধতিতে তোমার চাষবাস করা হয়ে থাকে। সিকিম রাজ্য খুব সুন্দর একটা স্টেট সিকিম রাজ্য, তো সেটা করা হয়ে থাকে। তো উত্তর হচ্ছে বি। আর এখানে সিকিম রাজ্যে দেখো বিকেম দ্য ফার্স্ট অর্গ্যানিক স্টেট ইন দ্য ওয়ার্ল্ড দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা স্টেট, যদি কোনোদিন বেড়াতে যাও দেখবে যে কত সুন্দর স্টেটটা। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। লেইসেস ফেয়ার এই নীতিটি অর্থনীতির কোন বিষয়ের সঙ্গে যুক্ত? চারটি অপশান, সরকারি নিয়ন্ত্রণহীন মুক্তবাজার, কড়া সরকারি নিয়ম, কৃষি ভর্তুকি নাকি আমদানিতে কর আরোপ, তাই তো? তো এই যে এই টার্মটা আছে না, এই টার্মটা অ্যাকচুয়ালি ফরাসি টার্ম। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ফরাসি টার্ম। ক্লিয়ার? এই টার্মটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে কি, এই টার্মটার মানে হচ্ছে সরকারি নিয়ন্ত্রণহীন মুক্ত বাজার, মানে বাজারকে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর ছেড়ে দাও। বাজারকে সরকার নিয়ন্ত্রণ করবে না, যেমন ডিম্যান্ড তেমন সাপ্লাই, তার উপর জিনিসের দাম নির্ণয় করা হবে। ক্লিয়ার? তো সেটাই হচ্ছে এই টার্মটা, মানে সরকারের সেখানে যে ইন্টারফেয়ার, সেই ইন্টারফেয়ারটা থাকবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো একটু বুঝে নাও একটু। ধরো 1 কেজি চালের দাম সরকার ঠিক করেছে 50 কেজি রাখা হবে। ক্লিয়ার? 1 কেজি চালের দাম ধরে নাও সে বছর সেই জায়গায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য চালের বা ধানের উৎপাদন কম হলো, তাহলে অবভিয়াসলি ব্যাপার কি হবে বলো তো? চালের দাম তো বাড়বে, 50 থেকে ধরো 55 স্বাভাবিক ব্যাপার হওয়া উচিত। কারণ কি নেই না, সাপ্লাই নেই, কিন্তু মানুষের ডিম্যান্ড তো রয়েছে। তো 55 টাকা সরকার এখানে হস্তক্ষেপ করবে যে চালের দাম 50 টাকাই রাখতে হবে, 5 টাকা ব্যবসায়ীদের আমি কি দেবো, ভর্তুকি দেবো। এটা হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করছে, যে সবাই যেন একেবারে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষটাও এই 50 কিলো, এই 50 হচ্ছে টাকায় তোমার চালটা পায়। 55 টাকা যদি দাম হয়, বাকিটা আমি ভর্তুকি দেবো। এখানে সরকার নিয়ন্ত্রণ করছে, এটা কিন্তু নয়। কেমন না, ধরো চালের দাম 50 টাকা রেখেছি, ঠিক আছে, এবার ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর চালের দাম 55 টাকা হলো মার্কেট অনুযায়ী, যেমন ডিমান্ড ছিল তেমনই ডিমান্ড আছে। চালের দাম 60 টাকা হলো, সরকার কোনো কিছু ইন্টারফেয়ার করবে না। চালের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর দাম যদি বেড়ে যায়, সেখানে দেখো পাবলিকও দেখা যাচ্ছে 55 থেকে 60 বাড়ালেও পাবলিক কিনছে। তার মানে এটা কারা এফোর্ড করতে পারবে? যারা ক্যাপিটালিস্টিক ইকোনমি, যাদের কাছে প্রচুর পয়সা। ইউরোপের বেশিরভাগ দেশগুলো ক্যাপিটালিস্টিক ইকোনমিক ঘেঁষা, তো তাদের ক্ষেত্রে এফোর্ট হবে। তো সেখানে কি সরকারের ইন্টারফারেন্সটা
কম বা নেই, সেই জন্য অপশান কী হবে, সরকার নিয়ন্ত্রণহীন মুক্ত বাজার, একটা মুক্ত বাজার যেখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর জিনিসপত্রের দাম ঠিক হবে, সরকার কোনো পক্ষে নিয়ন্ত্রণ করবে না। সেটাই হচ্ছে এই টার্মটা, খুব ভালো করে মনে রাখবে, বিগত বছর পরীক্ষায় সব এসেছে, বিগত ইয়ারে এসেছে পরীক্ষায়। এই টার্মটার মানে হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ নেই বাজারের প্রতি। ক্লিয়ার? চলো, আশা করি বোঝালাম। 50% যদি বুঝতে পারো তাহলে উত্তর তোমরা ঠিক করবে। দেখো ছবির মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি। দেখো এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর পয়সা, তার একটা ছবি দিয়েছি, আর তার নিচে যারা আছে এইদিকে, তো তাদের থেকেই ওদের পয়সা। দেখো ওনারা একবারে আরামসে জীবনযাপন করছেন, আর এনারা দিনরাত পরিশ্রম করছেন, তাই না? ক্যাপিটালিস্টিক ইকোনমি। ওকে, চলো আমরা নেক্সট আসি, পরের কোশ্চেন। ই নাম এই পোর্টালটি নিচের কোনটির সাথে যুক্ত বা সম্পর্কিত? ইলেকট্রনিক্স বাজার, কৃষিপণ্যের জাতীয় বাজার, সরকারি চাকরি এবং শিক্ষা ঋণ। ই নাম, চলো আমরা ছবিতে একটু দেখে নিই, ছবির মাধ্যমে যদি বুঝে নিই। দেখো একটু, দেখো ই নাম ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট। তো কি হবে উত্তর? তা উত্তর তোমাদের এটাই হবে। তো উত্তর কি হওয়া উচিত? তো ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট মানে কৃষি পণ্যের জাতীয় বাজার, মানে আমাদের যত কৃষিজ দ্রব্য চাষ হয় সেগুলোকে অনলাইন বা একটা ছাদের তলায় নিয়ে এসে কৃষকরা সেগুলো বিক্রির মাধ্যমে যেন সঠিক দাম পায়, সঠিক মূল্য পায়, তার জন্য এই পোর্টালটা খোলা হয়েছে। এই পোর্টালটা কি? পোর্টালের নাম ই নাম কি? ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট। ক্লিয়ার? তো কৃষিজ পণ্যের সঠিক দাম নির্ধারণ যেন অনলাইন বেসিস বলি, অফলাইন বেসিস বলি, প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষিজ দ্রব্যের যেন চাষিরা সঠিক মূল্য পায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসি। আজকে 27 নম্বর কোশ্চেন কি বলছে, কোন ভারতীয় রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিল পাস করার পর তার অর্থনৈতিক প্রভাব নিয়ে চর্চায় রয়েছে? তার মানে পরিষ্কার কথা বলতে চাইছে কোন রাজ্য প্রথম ইউসিসি চালু করে। 4টি অপশন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট আর গোয়া। 4টি অপশন এখানে দেওয়া আছে। এখন প্রথম দেখো ব্যাপারটা বলি, ইউসিসি যার বাংলা দেওয়া আছে তোমাদের দেখবে যে অভিন্ন দেওয়ানি বিধি। ইউসিসির ফুল ফর্ম হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড লেখা আছে, বাংলায় আছে অভিন্ন দেওয়ানি বিধি, অভিন্ন দেওয়ানি বিধি। ঠিক আছে? তো অভিন্ন দেওয়ানি বিধি এই বিষয়টা ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল নাম্বার কতই আছে জানো? আর্টিকেল নাম্বার, পলিটিক্যাল সায়েন্সে যারা পড়েছো, আর্টিকেল 44-এ দেওয়া আছে। ক্লিয়ার? তো এখানে উত্তর কি হবে? উত্তরাখণ্ড। 2025 সালের সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, 27শে জানুয়ারি 2025 সালের 27শে জানুয়ারি ইউসিসি কার্যকর করে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার ইউসিসিটা কি? এটা তো বলতে হবে, শর্ট করে বলে দিই। দেখো আমাদের দেশে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, কিন্তু বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও তাদের বিবাহ, তাদের বিচ্ছেদ, তাদের উত্তরাধিকার, পৈতৃক সম্পত্তি, এদের যে ভাগ বটোয়ারা, তাই না, বা বিবাহের যে বিভিন্ন নিয়ম কানুন, সেগুলো কিন্তু আলাদা আলাদা ধর্মমতের জন্য আলাদা আলাদা হয়। তো সরকার এটা করতে চাইছে যে একই ভারতবাসী হয়ে বিভিন্ন রকম নিয়ম না করে একটা সবাইকে একটা নির্দিষ্ট নিয়ম বা নিয়মের ছাদের তলায়, এক ছাতার তলায় আনার চেষ্টা। সেটাই হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। কিসের ক্ষেত্রে? বিবাহ, বিচ্ছেদ, পৈতৃক সূত্রে যে সম্পত্তি, উত্তরাধিকার, এই বিষয়গুলো একই নিয়মের মধ্যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষকে আনা, দ্যাট ইজ ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। সেটা পাস করে দিয়েছে কারা? উত্তরাখণ্ড। চালু করে দিয়েছে কারা? 27শে জানুয়ারি 2025-এ উত্তরাখণ্ড কার্যকর করে দিয়েছে। ক্লিয়ার? তো এই প্রশ্নের উত্তর তোমাদের বি হবে। আচ্ছা দেখো, উত্তরাখণ্ডের এই নিয়ে দেখো ভারতের সংবিধান দেওয়া আছে, আর ফস্টারিং ইকুয়ালিটি থ্রু ইউনিফর্মিটি, ইউনিফর্ম সিভিল কোড, এটা দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন 28 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন পণ্যটি 2024 সালে নতুন করে জিআই ট্যাগ তকমা পেয়েছে? জিআই এর ফুল ফর্ম কি? জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স নয়, ওই ব্যাপারটা ভুল করো না জানো। এখানে জিআই মানে কি বলো তো? জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তাই না? তো এখানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে কি না, ধরো ভারতের মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা স্পেশাল কোনো কিছু খাস জিনিস কিছু একটা পাওয়া যায়, তো সেই জিনিসটা সেখানটার জন্যই বিখ্যাত, বা সেই জিনিসটার নাম ওই প্রোডাক্টটার জন্য, তাই না, বা ওই জায়গাটার জন্য। তো এখানে দেখো জিআই ট্যাগের তকমা 2024 সালে ওরকম একটা তকমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সুন্দরবনের মধু। মধু কি স্যার অন্য জায়গায় পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু সুন্দরবনের মধুর যে ট্যাগ বা সুন্দরবনের মধু, তার সঙ্গে অন্য মধুর, যাতে করে কোনো রকম মানে কি বলবো, তোমাদের মধ্যে কোনো বিভ্রান্তি না ছড়ায়, তো সেই জন্য জিআই ট্যাগ এগুলো দেওয়া হয়েছে। ওখানকার ওটা স্পেশাল খাস জিনিস, তো সেই জন্য সুন্দরবনের মধুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পণ্য হিসাবে 2024 সালে। এরকম নানান রকম আছে, তোমার কলকাতার রসগোল্লা, ঠিক আছে, এরকম নানান রকম জিআই ট্যাগ
ট্যাগ আছে, গোটা ভারতবর্ষ জুড়ে আছে। তো অপশান হচ্ছে এ। তো দেখো মধু কীভাবে সংগ্রহ হচ্ছে সুন্দরবন এরিয়াতে, খুব কষ্টের সঙ্গে ওখানকার মানুষরা সাধারণত এইসব কাজগুলো করে থাকেন, খুব রিস্কেবল কাজ অবশ্যই। দেখো মধু সংগ্রহ করছে এইভাবে, একটা ছবি আমি তোমাদের দিয়ে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেনে আসি। আজকে 29 নম্বর কোশ্চেন কি বলছে? 29 নম্বর কোশ্চেন আছে, ভারতের কোন শহরকে প্রথম এআই সিটি হিসাবে গড়ে তোলার একটা পরিকল্পনা করা হয়েছে? এআই সিটি, এআই হাব, এআই সিটি। তো এআই সিটি হিসাবে কোন শহরকে গড়ে তোলার একটা প্ল্যান চলছে বা পরিকল্পনা চলছে? তো উত্তর হবে কি লখনউ। লখনউকে তোমার এআই সিটি হিসাবে গড়ে তোলার একটা প্ল্যান চলছে, তাই না? আচ্ছা লখনউ কোন নদীর তীরে অবস্থিত? খুব ভুল করো অনেকে, খুবই ভুল করো, সেটা হচ্ছে গোমতী হবে। হ্যাঁ, গোমতী নদীর তীরে হচ্ছে লখনউ শহরটা অবস্থিত, অনেকেই ভুল করে এটা। ক্লিয়ার? আচ্ছা, তো লখনউকে ভারতের প্রথম এআই সিটি হিসাবে গড়ে তোলার প্ল্যান হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি হিসাবে। দেখো তার জন্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট প্ল্যান করেছে প্রায় 10,700 করোড় ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা এআই সিটি বানানোর জন্য লখনউ ইনভেস্ট করেছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে। দেখো আমি একটা তোমাদের পিকচার দিয়ে দিয়েছি, তাই না? চলো নেক্সট, পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে। পশ্চিমবঙ্গের বাজেট 2023-24 অর্থবর্ষে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস 5,300 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। বোনাস করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের, তোমরা পরিচিত জানো, রাস্তাঘাটে নিশ্চয়ই তোমরা এনাদের সম্মুখীন হও। তো 2023-24 সালে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস 5,300 থেকে কত টাকা বাড়ানো হয়েছে? এটা তোমাদের প্রশ্ন দিয়েছে, কত টাকা তাদের বাড়ানো হয়েছে। তো এটা করা হয়েছে যে বোনাস হিসাবে, সেটা করা হয়েছে কত? 6,000 টাকা। তো 5,300 থেকে 6,000 টাকা 2023-24 অর্থবর্ষে তাদের জীবন জীবিকার জন্য তাদের বাড়ানো হয়েছে সরকারের তরফ থেকে, তাই না? তো এই 30টা কোশ্চেন তোমাদের আজকে থাকলো। তো পরবর্তীতে আমরা আবার পার্ট 3 নিয়ে আসবো। তোমরা কমেন্ট সেকশানে জানাবে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো সেশনটা এখান পর্যন্তই থাকলো, তাহলে পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।